এ পর্যায়ে অনুষ্ঠানের প্রবন্ধ পাঠ করবার জন্য আমি সবিনয় অনুরোধ করছি জনাব মোহাম্মদ শামীম পাটোয়ারি, ব্যাংকার, কবি ও সাংস্কৃতিক সংগঠক। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভার প্রবন্ধ উপস্থাপন করবেন জনাব শামীম পাটোয়ারি। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তীতে উপস্থিত ফেনী জেলার বান্দরবান জেলা প্রশাসক সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, সাংবাদিক, শিল্পকলা একাডেমির শিক্ষার্থী, শিক্ষক এবং সংস্কৃতিজনরা, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। যেহেতু প্রবন্ধটা একটু বড়ই, সেজন্য আমি এর কথা না বাড়িয়ে সরাসরি প্রবন্ধে যাচ্ছি। রবীন্দ্রনাথ জীবন ও সাহিত্য। রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা সাহিত্যের প্রধানতম স্মৃতিসৌধ। বাংলা ভাষা ও সাহিত্যের ইতিহাসে এক অনন্য মহিমান্বিত নাম। একটি যুগ, একটি চেতনা, একটি আলোকবর্তিকা। তিনি কেবল কবি নন, একাধারে ঔপন্যাসিক, ছোট গল্পকার, নাট্যকার, প্রাবন্ধিক, সঙ্গীত স্রষ্টা, শিক্ষাবিদ, দার্শনিক ও মানবতাবাদী। তার জীবন ও সাহিত্য যেন একই স্রোতের দুই তীর। একদিকে অভিজ্ঞতার গভীরতা, অন্যদিকে সৃষ্টির অফুরান ভুবন। আজ তার জন্মতিথিতে তাকে স্মরণ করা মানে একজন সাহিত্যিককে স্মরণ করা নয়, বরং মানব সভ্যতার এক উজ্জ্বল মানস উদ্ভাসকে পুনরাবিষ্কার করা। আমরা জানি মহাকবি মাইকেল মধুসূদন দত্তের মাধ্যমে বাংলা সাহিত্যে যে আধুনিকতার সূচনা হয়েছিল, রবীন্দ্রনাথ ছিলেন তার যথার্থ উত্তরাধিকারী। বাংলা ভাষা ও সাহিত্যকে সমৃদ্ধ করতে তিনি জীবনভর যে সাধনায় মগ্ন হয়েছিলেন, তা এক কথায় বিশ্ব সাহিত্যে বিরল। তার বিচিত্র বিশাল শিল্প সৃষ্টির মধ্যে আমরা সংক্ষেপে একটি ছবি আঁকার চেষ্টা করব। মূলত এমন একজন শক্তিমান শিল্পীকে স্বল্প পরিসরে তুলে ধরা কঠিন। এই প্রসঙ্গে বলবো, রবীন্দ্রনাথ, নজরুল, সেলিম আল দীন সহ এমন সব শিল্প স্রষ্টাকে শুধু আনুষ্ঠানিকতায় আবদ্ধ করে রাখা নিজেদের দুর্বলতা। কার্যত তারা প্রতিদিনের প্রেরণা ও পথ চলার দিশারি। রবীন্দ্রনাথের সৃষ্টিভাণ্ডার কি, কেমন? রবীন্দ্রনাথের 52টি কাব্যগ্রন্থ, 38টি নাটক, 13টি উপন্যাস, 36টি প্রবন্ধ, অন্যান্য গদ্য সংকলন তার জীবদ্দশা ও মৃত্যুর অব্যবহিত পরে প্রকাশিত হয়। তার মোট 95টি ছোট গল্প এবং 1915টি গান যথাক্রমে গল্পগুচ্ছ, গীতবিতান সংকলনের অন্তর্ভুক্ত। তার রচিত শিশু সাহিত্য আমাদের উজ্জ্বল অহংকার। রবীন্দ্রনাথের যাবতীয় প্রকাশিত ও অপ্রকাশিত রচনা 32টি রবীন্দ্র রচনাবলী নামে প্রকাশিত হয়েছে। রবীন্দ্রনাথের যাবতীয় পত্র সাহিত্য 19 খণ্ডে, চিঠিপত্র সংকলনে ও অন্য 4টি পৃথক গ্রন্থে প্রকাশিত হয়েছে। তিনি প্রায় 2000 ছবিও এঁকেছিলেন। তার রচনা আজ বিশ্বের নানা ভাষায় অনুদিত হচ্ছে। রবীন্দ্রনাথের গান আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, আমাদের জাতীয় সঙ্গীত, আমাদের প্রতিদিনের শক্তি। 1861 সালের 7ই মে কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর বাড়িতে জন্মগ্রহণ করেন রবীন্দ্রনাথ। তার পিতা দেবেন্দ্রনাথ ঠাকুর ছিলেন আধ্যাত্মিক চিন্তার পথিকৃৎ, আর মাতা সারদা সুন্দরী দেবী ছিলেন স্নেহময়ী গৃহিণী। নবজাগরণের কেন্দ্রস্থল এই পরিবারে সাহিত্য, সঙ্গীত, দর্শন ও সমাজ সংস্কারের যে প্রবাহ ছিল, তারই মধ্যেই গড়ে ওঠে রবীন্দ্রনাথের মানস জগৎ। বিয়ে করেন 1883 সালে 10 বছরের কিশোরী মৃণালিনী দেবীকে। রবীন্দ্রনাথ ও মৃণালিনীর 5 জন সন্তান জন্মেছিল, যদিও 2 সন্তান তাদের বাল্য বয়সেই মারা যায়। প্রথাগত শিক্ষার প্রতি তার অনাগ্রহ ছিল সুপরিচিত। বিদ্যালয়ের গণ্ডিবদ্ধ পরিবেশ তাকে আকৃষ্ট করেনি, বরং প্রকৃতি, বই ও জীবনের বাস্তব অভিজ্ঞতায় হয়ে ওঠে তার প্রকৃত শিক্ষক। এই অর্থে তিনি অপ্রাতিষ্ঠানিক ও স্বশিক্ষিত, কিন্তু কালক্রমে তিনি নিজেই হয়ে উঠেছেন এক বিশাল প্রতিষ্ঠান। তার জীবন স্মৃতিতে স্কুল জীবনের প্রতি এক ধরনের অনীহা ও সংকীর্ণতার বোধ স্পষ্ট হয়ে ওঠে। এই মুক্ত চিন্তার বীজই পরবর্তীকালে তার সাহিত্য ও শিক্ষা দর্শনের ভিত নির্মাণ করে। 1941 সালের 7 আগস্ট দীর্ঘ রোগ ভোগের পর কলকাতার পৈতৃক বাসভবনেই
শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই মহিরুহ। শৈশবে কবিতার প্রতি আকর্ষণ জন্ম নেয় তার। মাত্র 8 বছর বয়সে তিনি কবিতা লেখা শুরু করেন, আর কৈশোরেই তার প্রতিভার বিকাশ লক্ষণীয় হয়ে ওঠে। 1873 সালে পিতার সঙ্গে ভ্রমণে বেরিয়ে তিনি হিমালয়ের ডালহৌসিতে অবস্থানকালে রচনা করেন তার প্রথম গান গগনের থালে রবি চন্দ্রদীপক জালে। এই ভ্রমণ, প্রকৃতির সান্নিধ্য এবং আধ্যাত্মিক পরিবেশ তার সৃষ্টিশীলতাকে গভীরভাবে প্রভাবিত করে। পরবর্তীকালে ইংল্যান্ড ভ্রমণ তার দৃষ্টিকে আন্তর্জাতিক পরিসরে প্রসারিত করে, আর জীবনের নানা পর্যায়ে বিশ্বভ্রমণ তাকে পরিণত করে এক সত্যিকারের বিশ্বমানব হিসেবে। শিলাইদহ জীবন থেকে সাহিত্যে উত্তরণ। বাংলার মাটি ও মানুষের সঙ্গে তার গভীর সংযোগ গড়ে ওঠে পূর্ববঙ্গের শিলাইদহে জমিদারি তদারকি করার সময়। কুষ্টিয়ার শিলাইদহ কুঠিবাড়িতে বসে তিনি রচনা করেন সোনার তরী, চিত্রা, খনিকা, চৈতালির মতো অমর কাব্যগ্রন্থ। একই সঙ্গে তার ছোট গল্পে উঠে আসে গ্রামীণ জীবনের দুঃখ বঞ্চনা, মানবিক টানাপোড়েন। রবীন্দ্রনাথের ছোট গল্প আমাদের আজকের এই বাংলাদেশ নামে পরিচিত ভূখণ্ডটির পল্লী প্রকৃতি ও জলজীবনের একটি বিশেষ ভূমিকা আছে। গল্পগুচ্ছ সংকলনের প্রথম 84টি গল্পের অর্ধেকই এই সময়ের রচনা। পূর্ব বাংলা তথা বাংলাদেশ কবিকে দারুণভাবে টেনেছে। শিলাইদহ থেকে ভাতুষপুত্রী ইন্দিরা দেবীকে তিনি লিখেছিলেন, পৃথিবী যে কি আশ্চর্য সুন্দরী, প্রশস্ত গভীরভাবে পরিপূর্ণ, তার স্থায়ী প্রভাব ফেলে। বাংলা ছোট গল্পকে বিশ্বমানের শিল্পরূপ দেওয়ার ক্ষেত্রে রবীন্দ্রনাথের অবদান অসামান্য। তার ছোট গল্পে যেমন মানব জীবনের গভীর সত্য প্রকাশ পেয়েছে, তেমনি সাহিত্যিক সৌন্দর্য লাভ করেছে অনন্য উচ্চতা। তাই বাংলা ছোট গল্পের ইতিহাসে রবীন্দ্রনাথ এক অনিবার্য চিরকালীন নাম। পোস্টমাস্টার, কাবুলিওয়ালা, স্ত্রীর পত্র, এইসব গল্পে তিনি যে মানবিক গভীরতা ও মনস্তাত্ত্বিক সূক্ষ্মতা দেখিয়েছেন, তা বাংলা সাহিত্যে এক নতুন ধারা সূচনা করে। মাত্র 16 বছর বয়সে তিনি ছোট গল্প লিখতে শুরু করেন। তার প্রথম ছোট গল্প ভিখারিণী রচনার মাধ্যমে বাংলা ছোট গল্পের ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়। শেষ জীবনেও তিনি লিপিকা বা তিন সঙ্গীর মতো গ্রন্থে গল্পের নতুন আঙ্গিক নিয়ে পরীক্ষা নিরীক্ষা চালিয়েছেন। তোতা কাহিনী গল্পে রবীন্দ্রনাথ বিদ্যালয়ের মুখস্থ সর্বস্ব শিক্ষাকে তীব্রভাবে আক্রমণ করেন, দেখিয়ে দেন দেশের ছাত্র সমাজকে খাঁচাবদ্ধ পাখিটির মতো শুক্র বিদ্যা গিলিয়ে কিভাবে তাদের বৌদ্ধিক মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হচ্ছে। উপন্যাস সমাজ ও ব্যক্তি মানুষের সংজ্ঞা। তার উপন্যাসে সমাজ, রাজনীতি ও ব্যক্তি মানুষের জটিলতা ফুটে ওঠে। বউ ঠাকুরানীর হাট ও রাজস্বী দিয়ে তার হাতেখড়ি হলেও পরবর্তীকালে তিনি সমসাময়িক জীবনের জটিল মনস্তত্ত্বের দিকে ঝুঁকেছেন। চোখের বালি বাংলা সাহিত্যের প্রথম আধুনিক মনস্তাত্ত্বিক উপন্যাস হিসেবে পরিচিত। এরপর নৌকাডুবিতে ঘটনার ঘনঘটা থাকলেও গোড়া ছিল এক বিশাল ক্যানভাস, যেখানে সমাজ, ধর্ম এবং জাতীয়তাবাদের এক বিশাল মিলন মেলা ঘটেছে। ঘরে বাহিরে ও যোগাযোগ উপন্যাসে দুটি সমাজ ও রাজনীতির প্রেক্ষাপটে নারী পুরুষের ব্যক্তিগত সম্পর্কে যে টানাপোড়েন দেখিয়েছে, তা আজও প্রাসঙ্গিক। বিশেষ করে যোগাযোগের কুমুদিনী চরিত্রটি বাংলা সাহিত্যের অন্যতম শক্তিশালী নারী চরিত্র। শেষের কবিতা উপন্যাসের কাব্যিক ভাষা এবং আধুনিক মন মানসিকতা আজও তরুণ পাঠকদের কাছে সমান জনপ্রিয়। আবার দুই বোন ও মালঞ্চের মতো ছোট আকারে উপন্যাসে তিনি সম্পর্কের ভিন্ন মাত্রাকে ব্যবচ্ছেদ করেছেন। গোড়াতে জাতীয়তা ও পরিচয়ের প্রশ্ন, ঘরে বাইরেতে স্বদেশী আন্দোলনের প্রেক্ষাপটে সম্পর্কের দ্বন্দ্ব, চোখের বালিতে নারী মনের সূক্ষ্ম বিশ্লেষণ, এইসব তার সাহিত্যকে গভীরতা দিয়েছে। নাটক, প্রতীক ও দর্শনের মঞ্চ। রবীন্দ্রনাথ কেবল নাটক লিখে ক্ষান্ত হননি,
বরং আধুনিক বাংলা নাট্যমঞ্চের ব্যাকরণ ও অভিনয়ের সংজ্ঞাও বদলে দিয়েছিলেন। রবীন্দ্রনাথের নাটকে প্রতীক, রূপক ও দর্শনের সমন্বয় দেখা যায়। রক্তকরবীর নন্দিনী চরিত্রের মাধ্যমে যন্ত্র সভ্যতা ও যান্ত্রিক রাজতন্ত্রের বিরুদ্ধে মানবতার জয় ঘোষণা করেছেন তিনি। ডাকঘর নাটকে অমল চরিত্রের মধ্য দিয়ে মানুষের মুক্তির আকাঙ্ক্ষা এমনভাবে ফুটিয়ে উঠেছে যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইউরোপের বিভিন্ন দেশে এই নাটকটি বন্দি শিবিরে অভিনীত হয়েছিল। অচলায়তন ও তাসের ঘর এই নাটকগুলোতে তিনি সমাজের অচলায়তন ও অর্থহীন নিয়ম নিষ্ঠাকে তীব্র ব্যঙ্গ আক্রমণের মুখে দাঁড় করিয়েছেন। রবীন্দ্রনাথের নাট্যচর্চার শুরুটা হয়েছিল গীতিনাট্য দিয়ে এবং জীবনের শেষ লগ্নে তা পূর্ণতা পায় নৃত্যনাট্যে। রবীন্দ্রনাথ যখন ফাল্গুনী নাটকে অন্ধ বাউলের ভূমিকায় অভিনয় করতেন তখন তার মঞ্চে প্রবেশ এবং পদচারণা এতটাই স্বাভাবিক ও জীবন্ত ছিল যে দর্শকরা অভিভূত হয়ে পড়তেন। তার অভিনয় ছিল আড়ম্বরহীন কিন্তু গভীর সংবেদনশীল। প্রবন্ধ, যুক্তি ও মানবিকতার সমন্বয়। রবীন্দ্রনাথের প্রবন্ধগুলো পড়লে বোঝা যায় তিনি সমসাময়িক এবং চিরন্তন উভয় সমস্যার গভীরে প্রবেশ করতে পারতেন। কালান্তর বা সভ্যতার সংকটের মতো গ্রন্থে তিনি বিশ্ব রাজনীতি এবং সাম্রাজ্যবাদের যে সমালোচনা করেছেন তা আজও প্রাসঙ্গিক। বিশেষ করে ন্যাশনালিজম গ্রন্থে উগ্র জাতীয়তাবাদের যে ব্যাখ্যা তিনি দিয়েছেন তা তাকে একজন বিশ্ব নাগরিক হিসেবে প্রতিষ্ঠিত করে। শিক্ষা গ্রন্থে তিনি পুঁথিগত বিদ্যার চেয়ে আনন্দময় শিক্ষার উপর জোর দিয়েছেন, যার বাস্তব প্রতিফলন আমরা দেখি শান্তিনিকেতন ও বিশ্বভারতী প্রতিষ্ঠায়। আবার রিলিজিয়ন অফ ম্যান বা মানুষের ধর্ম এ তার আধ্যাত্মিকতা কোনো সংকীর্ণ আচার সর্বস্ব ধর্ম নয়, বরং মানুষের ভেতরের দেবত্বকে খোঁজার চেষ্টা। তার কবিত্বের পাশাপাশি বৈজ্ঞানিক কৌতূহল ছিল প্রবল। বিশ্ব পরিচয় গ্রন্থটি তার উজ্জ্বল প্রমাণ, যেখানে তিনি জ্যোতির্বিজ্ঞানের জটিল বিষয়গুলোকে সহজ ভাষায় ব্যাখ্যা করেছেন। রবীন্দ্রনাথের পত্র সাহিত্য বা চিঠিগুলো বাংলা সাহিত্যের এক অমূল্য সম্পদ। এগুলো কেবল ব্যক্তিগত যোগাযোগ নয়, বরং সাহিত্যের সুসময় মণ্ডিত। জীবন স্মৃতি বা ছেলেবেলা কেবল আত্মজীবনীরই নয়, এগুলো 19 শতকের শেষ ভাগ ও 20 শতকের শুরুর দিকের কলকাতায় সমাজ ও ঠাকুরবাড়ির অন্দরমহলের এক চমৎকার দলিল। তার ইতিহাসের প্রবন্ধগুলোতে রাজা বাদশাদের কাহিনী ছাপিয়ে সাধারণ মানুষের জীবন ও ভারতের মূল সংহতির কথা বারবার ফিরে এসেছে। পাশাপাশি সামাজিক ভেদাভেদ, অস্পৃশ্যতা, ধর্মীয় গোঁড়ামি ও ধর্মান্ধতার বিরুদ্ধেও তিনি তীব্র প্রতিবাদ জানিয়েছিলেন। রবীন্দ্রনাথের এই বিশাল গদ্যভাণ্ডার আমাদের শেখায় কিভাবে যুক্তিবাদী অথচ সংবেদনশীল হতে হয়। সঙ্গীত হৃদয়ের অনুরণন। রবীন্দ্রনাথের প্রায় 2000-এর অধিক গান বাংলা সঙ্গীতে নতুন উচ্চতায় পৌঁছে দেয়। তিনি ধ্রুপদী, লোক ও পাশ্চাত্য সুরের 3টি ভিন্ন ধারাকে নিজের ছাঁচে ফেলে নতুন এক রসায়ন তৈরি করেছেন। তার রচিত আমার সোনার বাংলা ও জনগণমন যথাক্রমে বাংলাদেশ ও ভারতের জাতীয় সঙ্গীত, যা তার সৃষ্টির সর্বজনীনতার প্রমাণ। রবীন্দ্রনাথ ঠাকুরের সৃষ্টিক্ষম প্রজ্ঞার এক উজ্জ্বল সাক্ষ্য তার সঙ্গীত ভুবন। রবীন্দ্রসঙ্গীতের শরীরে ও সত্তায় উৎকীর্ণ হয়ে আছে রৈবিক চিত্তের দার্শনিক প্রত্যয়, তার জগৎ ও মানব ভাবনা, তার আধ্যাত্মিক পরমানন্দে উত্তরণের ইতিহাস। রবীন্দ্রনাথের জীবন, বিশ্বাস ও জগৎ ভাবনা তার সঙ্গীতে যে গভীর ব্যঞ্জনার শিল্পিত হয়ে আছে, রবীন্দ্র সৃষ্টি সত্তার অন্য কোনো রূপকল্পে আমরা তা লক্ষ্য করি না। শান্তিনিকেতন, শিক্ষা, ধর্ম, দর্শন। রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা চিন্তার এক অনন্য বাস্তব রূপ হল শান্তিনিকেতন। এটি কেবল একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়, বরং এক মানবিক, নান্দনিক ও মুক্ত চিন্তার শিক্ষাদর্শের পরীক্ষাগার। 1901 সালে বীরভূমের শান্তিনিকেতনে প্রতিষ্ঠিত এই ব্রহ্মচর্যাশ্রম পরবর্তীকালে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত হয়। তার শিক্ষা দর্শনের মূল কথা ছিল প্রকৃতির মাঝে মুক্ত পরিবেশে আনন্দময় শিক্ষা। শান্তিনিকেতনের পাশেই শ্রীনিকেতন প্রতিষ্ঠার মাধ্যমে তিনি পল্লী উন্নয়ন, কৃষি সংস্কার ও গ্রামীণ অর্থনীতির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। ধর্ম ও ঈশ্বর চেতনা, ব্রাহ্মধর্মের অনুসারী রবীন্দ্রনাথের সারা জীবনের কর্ম ও সাহিত্যের মধ্যেই নিহিত। তবে রবীন্দ্রনাথের ঈশ্বর কোনো
ব্যক্তি বা সম্প্রদায়ের উপাস্য দেবতা নন। তার ধর্ম সমাজ প্রচলিত মতবাদগুলো থেকে অনেকাংশে পৃথক। যে ধর্ম মানুষে মানুষে ঘৃণার বীজ রোপণ করে, যে ধর্ম সম্প্রদায়ে সম্প্রদায়ে সংঘাত ও প্রতিঘাতের বাতাবরণ সৃষ্টি করে, যে ধর্ম আমাদের সমাজকে সামাজিক ঐক্যকে খণ্ড বিখণ্ড করে, রবীন্দ্রনাথ বরাবর সেই ধর্মের বিরোধিতা করে এসেছেন। তার এই দর্শন এক অখণ্ড মানবতাবাদের নিদর্শন। রবীন্দ্রনাথ ছিলেন এক গভীর মানবতাবাদী চিন্তক, প্রতিবাদী বুদ্ধিজীবী ও স্বতন্ত্র রাজনৈতিক চেতনার অধিকারী। ব্রিটিশ সাম্রাজ্যবাদ তার চোখে ছিল আমাদের সামাজিক সমস্যাগুলির রাজনৈতিক উপসর্গ। শ্রেণীগত অবস্থানের কারণে ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে বিপ্লবী আন্দোলনের সশস্ত্র ধারা নিয়ে যদিও তিনি খানিকটা দ্বিধাগ্রস্ত ছিলেন, তথাপি তিনি ব্রিটিশ উপনিবেশিক শাসনের অন্যায় শোষণ ও দমন নীতির বিরুদ্ধে বারবার সোচ্চার হয়েছেন। তবে তার প্রতিবাদের ভাষা ছিল মানবিক ও নৈতিক। 1905 সালের বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে তিনি সক্রিয় ভূমিকা পালন করেন। মানুষের মধ্যে ঐক্য, আত্মমর্যাদাবোধ জাগিয়ে তুলতে রাখি বন্ধন উৎসবের আয়োজন করেন। তার গান বাংলার মাটি বাংলার জল স্বদেশ প্রেমকে মানবিক সৌন্দর্যের সঙ্গে মিলিয়ে দেয়। নিরস্ত্র মানুষের উপর ব্রিটিশ বাহিনীর নির্মম হত্যাযজ্ঞের প্রতিবাদে তিনি ব্রিটিশ সরকারের দেওয়া নাইট উপাধি ত্যাগ করেন, যা তার মানবতাবাদী চেতনার এক অনন্য দৃষ্টান্ত। ভাইসরয়কে লেখা তার চিঠিতে তিনি লিখেছিলেন, দেশের মানুষের অপমানের মধ্যে কোনো ব্যক্তিগত সম্মান তিনি বহন করতে পারেন না। 1926 সালে ইতালি ভ্রমণে গিয়ে তিনি মুসোলিনির ফেসিবাদী শাসনের সমালোচনা মুখর হন। অপরদিকে 1930 সালে সোভিয়েত রাশিয়া সফরের অভিজ্ঞতায় সমাজতান্ত্রিক প্রয়াসের ভূয়সী প্রশংসা করেন। চিত্তযথা ভয়শূন্য উচ্চযাথা শির, এই প্রার্থনায় তিনি এমন এক পৃথিবীর স্বপ্ন দেখেছেন যেখানে মানুষ ভয়ের ঊর্ধ্বে উঠে মুক্ত চিন্তা ও জ্ঞানের আলোয় বাজবে। আজকের বিভক্ত সংঘাতময় পৃথিবীতেও রবীন্দ্রনাথের এই মানবিক দর্শন সমানভাবে প্রাসঙ্গিক ও প্রেরণাদায়ী। রবীন্দ্রনাথ তার জীবদ্দশায় যেমন সম্মান পেয়েছেন, তেমনি সমালোচনা ও কুৎসারও শিকার হয়েছেন। তাকে জমিদার, শোষক, ইংরেজপন্থী কিংবা সাধারণ মানুষের জীবন থেকে বিচ্ছিন্ন বলে আখ্যায়িত করা হয়েছিল। বিশেষত পাকিস্তান আমলে পূর্ব বাংলায় তাকে অবমূল্যায়নের চেষ্টা করা হয়। ধর্মীয় সংকীর্ণতা, রাজনৈতিক উদ্দেশ্য এবং সাংস্কৃতিক আধিপত্যের বিরোধ থেকে 60-এর দশকে রবীন্দ্রসঙ্গীত নিষিদ্ধের চেষ্টা হয়। কতিপয় সাম্প্রদায়িক গোষ্ঠী তাকে হিন্দু কবি পরিচয়ে সীমাবদ্ধ করে দেখাতে চেয়েছেন। হালে পানি না পেয়ে সেই হীন প্রচেষ্টা এখনো অব্যাহত আছে। এই প্রসঙ্গে ভাষাবিজ্ঞানী হুমায়ুন আজাদের একটি বক্তব্য প্রণিধানযোগ্য। তিনি বলেছেন, রবীন্দ্রনাথ এমনই প্রতিভা ওই কবির, তাকে বেতার থেকে বাদ দিলে তিনি জাতির হৃদয় জুড়ে বাজেন, তাকে পাঠ্যপুস্তক থেকে বাদ দিলে তিনি জাতির হৃদয়ে কাব্যগ্রন্থে মুদ্রিত হয়ে যান, তাকে বঙ্গভবন থেকে বাদ দেওয়া হলে তিনি সমগ্র বঙ্গদেশ দখল করেন, তার একটি সঙ্গীত নিষিদ্ধ হলে তিনি জাতীয় সঙ্গীত হয়ে ওঠেন। রবীন্দ্রনাথ শুধু বাংলা ভাষার কবি নন, তিনি বিশ্বকবি। তার সাহিত্য ইংরেজি, জার্মান, স্পেনিশ সহ বহু ভাষায় অনুদিত হয়েছে। তিনি পূর্ব পশ্চিমের মধ্যে এক সেতুবন্ধন রচনা করেছেন। তার চিন্তায় মানব ধর্ম, সহমর্মিতা ও বিশ্ব শান্তির আহ্বান প্রতিফলিত। রবীন্দ্রনাথ ঠাকুরের সভ্যতার সংকট তার 80 বছর পূর্তি উপলক্ষে রচিত একটি কালজয়ী প্রবন্ধ অভিবাসন, যেখানে তিনি পাশ্চাত্য সভ্যতার আগ্রাসী রূপ, উপনিবেশিক শোষণ ও মানবতার অবক্ষয় নিয়ে তীব্র উদ্বেগ প্রকাশ করেছেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে লেখা এই রচনায় তিনি ব্রিটিশ শাসনের প্রতি মোহভঙ্গ ও পাশ্চাত্য জ্ঞান বিজ্ঞানের অসারতার কথা উল্লেখ করলেও মানুষের প্রতি অদম্য আস্থা পুনঃপ্রতিষ্ঠা করেছেন। আমরা জানি রবীন্দ্রনাথ একসময় ইউরোপীয় সভ্যতা ও ইংরেজি সাহিত্যের মানবিক আদর্শে বিশ্বাসী ছিলেন, কিন্তু ভারতের প্রতি ব্রিটিশদের উপনিবেশিক শোষণ ও অবহেলা দেখে তিনি সেই বিশ্বাস হারান। তিনি পাশ্চাত্য সভ্যতার মূলে লোভ ও হিংসা দেখতে পেয়েছিলেন, যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়াবহতা ও বিশ্বজুড়ে হাহাকারের কারণ। এই প্রবন্ধে তিনি জ্ঞান বিজ্ঞান থাকা সত্ত্বেও মানুষের প্রতি মানুষের শ্রদ্ধাবোধ কমে যাওয়া এবং সাম্রাজ্যবাদী দম্ভকে সভ্যতার সংকট বলে মনে করেছেন।
চরম হতাশার মধ্যেও তিনি অমানসিকতাকে চরম বলে মেনে নেননি। তিনি বিশ্বাস করতেন মানুষের প্রতি বিশ্বাস হারানো পাপ এবং একদিন মানুষ এই প্রলয়ঙ্করী দশা কাটিয়ে উঠবে। রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন ও সাহিত্য এক অবিচ্ছিন্ন সৃজন ধারা, যেখানে অভিজ্ঞতা রূপ নিয়েছে সৃষ্টিতে, আর সৃষ্টি আলোকিত করেছে মানব জীবনকে। তিনি আমাদের শিখিয়েছেন মানুষ হওয়াই সবচেয়ে বড় সাধনা, আর সৃষ্টি মানুষের প্রকৃত পরিচয়। তাই তিনি কেবল একজন সাহিত্যিক নন, তিনি এক চিরন্তন দর্শন, একজন মানবিক চেতনা, এক অনির্বাণ আলোক শিখা। তার জন্মদিনে তাকে স্মরণ করা মানে নিজের ভেতরের মানবতাকে জাগ্রত করা, মুক্ত চিন্তার পথে অগ্রসর হওয়া, মানুষের ভেতরের ভয়, দ্বিধা ও হীনমন্যতা দূর করে আত্মবিশ্বাস ও সাহস সঞ্চয় করার এক চিরকালীন উদ্দীপনা রবীন্দ্রনাথ। কবির অমোঘ উচ্চারণ, সংকোচের ওই বিহবলতা, নিজেরই অপমান, সংকটেরই কল্পনাতে হইও না ম্রিয়মান, মুক্ত কর ভয়, আপনা মাঝে শক্তি ধর, নিজেরে কর জয়। এভাবে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর চিরকাল বাংলা সাহিত্যকে শক্তি সৃষ্টির অনুপ্রেরণা। তিনি তার সৃষ্টি সম্ভারে আমাদের ভালোবাসার মানুষ অতি নিকটজন। সবাইকে ধন্যবাদ।